বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইয়াসিনস ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টি হচ্ছে নবম শ্রেণীর গণিতের অ্যাসাইনমেন্টটা নিয়ে আজকে আলোচনা করব এবং অ্যাসাইনমেন্টের প্রত্যেকটি বিষয় একের পর এক সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে অ্যাসাইনমেন্টটা হচ্ছে প্রথমেই সংক্ষিপ্ত প্রশ্ন আছে হচ্ছে 4টা, আর পরবর্তীতে 3টা সৃজনশীল প্রশ্ন আছে। তো সবগুলোই একে একে সলভ করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমি শুরু করছি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়ে। সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমটা হচ্ছে, প্রথমটা এখানে আছে হচ্ছে 0.6 পূর্ণপূর্ণিক গুণ 0.9 পূর্ণপূর্ণিক। তো এখন এটা মানটা কত আসে আমরা বের করব। তাহলে আমরা পূর্ণপূর্ণিক কোনো আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে নেওয়ার যে নিয়মটা আছে সেটা আমরা সবাই জানি। তো নিয়মটা হচ্ছে 6 - 0, অর্থাৎ পূর্ণপূর্ণিকের বাম পাশে যদি কোনো সংখ্যা থাকে সেটা বিয়োগ করতে হবে, আর পুরো সংখ্যাটা একটা সংখ্যা আকারে লিখতে হবে। তাহলে 6 - 0, আর নিচে মানে হরে লিখতে হবে হচ্ছে দশমিকের ডান পাশে সংখ্যাগুলোর যতটা সংখ্যার উপরে পূর্ণপূর্ণিক থাকবে ঠিক ততটা 9 লিখতে হবে, আর যতটা সংখ্যার উপরে পূর্ণপূর্ণিক থাকবে না ততটা 0 লিখতে হবে। তাহলে আমরা এখানে দেখলাম যে দশমিকের ডান পাশে শুধু একটা সংখ্যার উপরে পূর্ণপূর্ণিক, তাহলে আমরা এখানে একটা শুধু 9 লিখব, আর দশমিকে আর কোনো সংখ্যা নাই সেজন্য আর কিছুই লিখবো না। তারপরে গুণ, ঠিক এইখানেও 9 - 0 / 9, অর্থাৎ পূর্ণপূর্ণিকটা পুরোটাই উঠে যাবে, তাহলে উঠলে 9 হয়, আর পূর্ণপূর্ণিকের দশমিকের বাম পাশে যতটা সংখ্যা থাকে সেই সংখ্যাটা বিয়োগ করতে হয়। তাহলে এখানে 0 আছে তাই আমি 0 বিয়োগ করলাম, আর দশমিকের পর যতটা পূর্ণপূর্ণিক থাকবে ততটা 9, আর পূর্ণপূর্ণিক ছাড়া হলে 0, অর্থাৎ এখানে শুধু একটা সংখ্যার উপরে পূর্ণপূর্ণিক, তাহলে একটা 9 লিখলাম। তাহলে আবৃত দশমিক ভগ্নাংশকে ভাঙার নিয়ম হচ্ছে এটা। এখন দেখি হচ্ছে 6 থেকে 0 চলে গেলে 6 / 9 গুণ 9 / 9। এখন এই যে 9 9 কাটা গেল, আর এখানে যদি 6কে 3 দ্বারা ভাগ করি হবে 2, 9কে 3 দ্বারা ভাগ করলে হবে 3, তাহলে আমি পেলাম হচ্ছে 2/3। এখন এই ভগ্নাংশটাকে আবার আমরা দশমিক ভগ্নাংশে নিব। তাহলে আমরা দেখলাম হচ্ছে 2কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে এমন হবে যে 0.666 এরকম আসতেই থাকবে। তাহলে এটা আসলে একটা আবৃত দশমিক ভগ্নাংশ। আমরা জানি যে দশমিকের পর যদি একই হারে এরকম কোনো সংখ্যা আসে বারবার, তাহলে এটাকে আবৃত দশমিক ভগ্নাংশ বলে। তো এখন এটাকে আমরা আবৃত করতে হলে 0.6 পূর্ণপূর্ণিক। হ্যাঁ, তাহলে আমরা পেয়ে গেলাম যে হচ্ছে 0.6 পূর্ণপূর্ণিক ইন্টু 0.9 পূর্ণপূর্ণিকের মানটা হবে 0.6 পূর্ণপূর্ণিক। চলতেছে না? এখন আমরা এটা করি যে এখানে বলছে 2 নাম্বারটা বলছে এত এর আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশিত দশমিকে প্রকাশিত মান কত, অর্থাৎ 32 সমস্ত 37/21 এই মিশ্র ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এই মিশ্র ভগ্নাংশকে আগে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নেই। থাকে, তাহলে আমরা এটাকেও আবৃত করতে পারবো, যেহেতু 5 6 7 5 6 7 বারবার আসে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 32.5 6 7, 7-এর উপর পূর্ণপূর্ণিক এবং 5-এর উপর পূর্ণপূর্ণিক। তাহলে আমাদের দ্বিতীয়টা হয়ে গেল। এবার করবো আমরা হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে n = 2p - 3 এবং p belongs to n, অর্থাৎ পির মানটা স্বাভাবিক সংখ্যা থেকে নিতে হবে এবং n কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে সেটাই বের করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে p n = 2p - 3, আর পিটা হচ্ছে belongs to n, অর্থাৎ পিটা স্বাভাবিক সংখ্যা থেকে নিতে হবে। তো এই সমস্যাটা আমি দুইভাবেই করতে পারি।
দুইভাবেই করা যাবে, তো আমি একভাবে করে দেখাচ্ছি। যেহেতু পি এর মানটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা থেকে নিতে হবে, তাহলে আমি এখানে পি এর মান পি ইকুয়াল টু যদি 4 হয়, পি ইকুয়াল টু 4 হলে এন স্কোয়ারের মানটা কত হয় আমরা দেখব। এন স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু 4 মাইনাস 3 স্কোয়ার, তাহলে 4 দুগুণে 8 মাইনাস 3 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার 25। এখন 25কে আমি 4 দ্বারা ভাগ করে দেখি ভাগশেষ 1 হয় কিনা। 25, তাহলে 4 6 হচ্ছে 24, বিয়োগ করে থাকে হচ্ছে 1। তাহলে আমরা দেখলাম যে এন স্কোয়ারকে যদি আমি পি দ্বারা ভাগ করি ভাগশেষ হয় 1। এখন আমি 4 দ্বারা দেখালাম, যে কোনো সংখ্যা দিয়ে দেখাইতে পারি, 4 এর জায়গায় অন্য যে কোনো সংখ্যা হতে পারে। আমি আরেকটা দেখাই। এখন পি ইকুয়াল টু যদি 3 হয়, 3 হলে এন স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 3 মাইনাস 3 হোল স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 3 দুগুণে 6 মাইনাস 3 স্কোয়ার, তাহলে 6 থেকে 3 চলে গেলে থাকে 3 স্কোয়ার, তার মানে হচ্ছে 9। এবার 9কে আবার 4 দ্বারা ভাগ করে দেখি, 4 দুগুণে 8, বিয়োগ করে থাকে 1, তাহলে এই ক্ষেত্রেও ভাগশেষ হচ্ছে 1। অর্থাৎ আমি এখানে এন এর জায়গায় পি এর জায়গায় যে কোনো বাস্তব যে কোনো স্বাভাবিক সংখ্যায় বসে যে মানটা পাবো ওই মানটাকে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ হবে 1। এভাবে এটা করা যায়। আরেকটা নিয়ম আছে হচ্ছে আমরা এন স্কোয়ারকে ওইভাবে করতে পারি, ওইটা একটু বড় হবে। যাই হোক, ওইটা এখন একটু করলে অনেক বড় হয়ে যাবে, ওইটা দেখালাম না, সহজটাই দেখালাম। তারপর হচ্ছে 4 নাম্বারটা হচ্ছে এখানে বলা হচ্ছে ইউ সমান সমান হচ্ছে 2 3 4 5 6 7 9, এ সমান সমান হচ্ছে 2 4 6 এবং বি সমান সমান হচ্ছে 3 5 7 হলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান কত। তাহলে আমরা এখান থেকে আগে এ কমপ্লিমেন্টের মানটা বের করে নেই। এ কমপ্লিমেন্ট ইকুয়াল ইউ মাইনাস এ, সার্বিক সেট থেকে একে বাদ দিতে হবে। এখানে ইউ সার্বিক সেটের উপাদানগুলো হচ্ছে 2 3 4 5 6 7 9, 2 3 4 5 6 7 এবং 9, বাদ দিতে হবে এ সেটকে। এ সেট হচ্ছে 2 4 6 2 4 6। তো এখন এখান থেকে 2 4 6 যদি বাদ দিয়ে দিই, আমি 2 4 6 বাদ দিয়ে দিলে থাকে হচ্ছে 3 5 7 এবং 9। তাহলে আমরা এ কমপ্লিমেন্টের মানটা বের করে নিলাম। এখন এ কমপ্লিমেন্টের সাথে বি এর ইন্টারসেকশন করব। এ কমপ্লিমেন্টের মান হচ্ছে 3 5 7 9, ইন্টারসেকশন বি, বি এর মান হচ্ছে 3 5 7 3 5 7। তাহলে আমি ইন্টারসেকশন যদি করি তাহলে কমন মানটাই নিতে হবে এখানে। তাহলে 3 5 7 কমন, এখানে কমন আছে, এখানে কমন আছে, তাহলে আমি লিখবো হচ্ছে 3 5 7। তাহলে আমাদের 4 নাম্বারটাও হয়ে গেল। এখন আমরা সৃজনশীল 1 এর সমাধানটা করব। সৃজনশীল 1 এ উদ্দীপক হচ্ছে fx ইকুয়াল x কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 এবং জি এ সমান সমান 1 প্লাস এ কিউব প্লাস এ টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই এ কিউব, দুটি ফাংশন হলে এখানে ক খ গ 3টি অঙ্ক দেওয়া আছে। সৃজনশীল 1 ক নম্বরে একটি সেট গঠন পদ্ধতির একটি সেট দেওয়া আছে, এই সেটকে তালিকা করতে হবে। তাহলে সেটটা আমরা একটু লিখি যে দেওয়া আছে x belongs to n such that x square greater than 3 এবং x cube less than or equal 30। যেহেতু x
এর মানগুলো আমরা স্বাভাবিক সংখ্যা থেকে নিতে হবে, আর স্বাভাবিক সংখ্যা আমরা জানি 1 থেকে সকল সংখ্যাই স্বাভাবিক সংখ্যা। তো এখন এক্স ইকুয়াল যদি 1 হয়, এক্স ইকুয়াল 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমার শর্ত হচ্ছে এক্স স্কোয়ারের মানটা 3 থেকে বড় হতে হবে। তাহলে 1 আসলে 3 থেকে বড় নয়, এবং এক্স কিউব এর মানটা হবে 1। তাহলে 1 আসলে 30 থেকে ছোট। এখানে শর্তটা, এখানে এক জায়গায় শর্ত ঠিক আছে আর এখানে ঠিক নেই। আবার এক্স ইকুয়াল 2 হলে দেখি কত হয়, এক্স স্কোয়ার। তাহলে এক্স এর মান যদি 2 হয়, এক্স স্কোয়ারের মান হবে 4 গ্রেটার দেন 3। এখানে শর্ত ঠিক আছে, 4 এর মান 3 থেকে বড়। এবং এক্স কিউব যেহেতু এক্স এর মান 2, তাহলে এক্স কিউবের মান হবে 8, আর 8 30 থেকে ছোট। এখানে শর্ত ঠিক। এক্স ইকুয়াল যদি 3 হয়, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে 9, 3 থেকে বড়, শর্ত ঠিক আছে। এবং এক্স কিউব ইকুয়াল টু হবে হচ্ছে 27, 30 থেকে ছোট, এই শর্ত ঠিক আছে। এবার এক্স ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে 16, 3 থেকে বড়, এই শর্ত এখানে ঠিক আছে। এবং এক্স কিউব এই মানটা হবে 64 আসলে 30 থেকে ছোট নয়, এখানে শর্তটা ঠিক হচ্ছে না। এবং এক্স এর মান 4 থেকে যত বড় নিব, এখানে শর্তটা ঠিক হবে না, আর মান এখানে দিতে হবে না। তো এখন দেখলাম যে এক্স ইকুয়াল যদি 2 হয়, তাহলে এই দুইটা শর্তই মানে, এক্স ইকুয়াল 3 হলে এই দুইটা শর্ত মানে, আর বাকি কোনো মানের জন্যই শর্তটা মানে না। সুতরাং শর্তানুযায়ী নির্ণেয় সেট হবে সেটটা হবে 2 এবং 3। শুধু 2 এবং 3 এর জন্য দুইটা শর্তই মানে, এই জন্য সেটটা হবে 2 এবং 3। তাহলে সৃজনশীল 1 এর ক নাম্বারটা শেষ হলো। এবার দেখি খ নাম্বার। খ নাম্বারে বলা হচ্ছে এফ অফ -2 এগুলো 0 হলে দেখাও যে √k একটি অমূলদ সংখ্যা। তাহলে এখানে দেওয়া আছে fx ইকুয়াল x কিউব প্লাস kx স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। f অফ -2 কত হয় আমরা দেখি। f অফ -2 মানে হচ্ছে এই ফাংশনের যে জায়গায় x আছে সেই জায়গায় -2 বসাই দিব। তাহলে x এর জায়গায় -2 বসালাম, তাহলে কিউব দিয়ে দিলাম, প্লাস k -2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু -2 মাইনাস 12। তাহলে -2 এর উপরে যদি আমি কিউব দিই, তাহলে হচ্ছে -8 প্লাস -2 এর উপরে স্কোয়ার হলে প্লাসের 4, তাহলে এখানে হবে 4k, আর মাইনাসে প্লাস 4 দুগুণে 8 মাইনাসের 12। তাহলে এখানে প্লাসের 8 মাইনাসের 8 কাটা যাবে, থাকবে হচ্ছে 4k মাইনাসের 12। শর্ত হচ্ছে এখানে f অফ -2 ইকুয়াল 0, আর আমরা f অফ -2 এর মানটা পেলাম হচ্ছে 4k মাইনাস 12। তাহলে f অফ -2 এর জায়গায় আমি বসাবো হচ্ছে 4k মাইনাস 12 ইকুয়াল 0। তাহলে 4k ইকুয়াল 12, উভয় পক্ষকে যদি আমি 4 দ্বারা ভাগ করি, তাহলে k ইকুয়াল টু হবে 3। k ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে √k সমান সমান হবে √3। সেকেন্ড অংশে আমরা দেখাইতে হবে যে √k অর্থাৎ √3 একটি অমূলদ সংখ্যা। এই প্রমাণটা আমরা এখন করব। এখন আমরা প্রমাণ করব হচ্ছে √3 একটি অমূলদ সংখ্যা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রমাণ। তো এই প্রমাণটা করার জন্য আমরা প্রথমে করব কি,
আমরা জানি এই প্রমাণটা করার জন্য আসলে এই √3 একটি মূলদ সংখ্যা, একটা প্রমাণ করলে অনেকগুলো প্রমাণ একসাথে হয়ে যায়। কারণ হচ্ছে √3 একটি মূলদ সংখ্যার প্রমাণটা যেভাবে করব, √5 একটি মূলদ সংখ্যা, √7 একটি মূলদ সংখ্যা, √2 একটি মূলদ সংখ্যা, এই টাইপের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক একই রকমের। সুতরাং এই একটি অঙ্ক ভালোভাবে বুঝলে বাকি সবগুলোই করা যাবে। তো এটা করার নিয়ম হচ্ছে, আমি প্রথমে এখানে 3 লিখবো, কারণ হচ্ছে √3 একটি মূলদ সংখ্যা, এটা প্রমাণ করবো, এই জন্য আমি 3 লিখলাম। এখন আমার বের করতে হবে √3 এর কাছাকাছি বড় এমন একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে √3 এর কাছাকাছি বড় একটি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কত? 4। তাহলে আমি লিখলাম হচ্ছে 4। তো এখন 3 আর 4 এর মধ্যে সম্পর্ক কি? 3 থেকে 4 বড়, তাহলে আমি লিখলাম হচ্ছে 3 লেস দেন অফ 4। এরপরে লিখবো 3 এর থেকে ছোট, কাছাকাছি ছোট এমন একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 3 এর থেকে কাছাকাছি ছোট একটি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1। তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে 1। আর 1 আর 3 এর সম্পর্ক হচ্ছে 1 থেকে 3 বড়, তাহলে 1 লেস দেন অফ 3। আমি এই সম্পর্কটা এখানে এভাবে লিখলাম। এখন এই সম্পর্ক, এটা একটা অসমতা হয়ে গেল। এখন এই অসমতার সবগুলো পক্ষকে বর্গমূল করব। তো প্রথমে আমি বর্গমূল করব √1 লেস দেন √3 লেস দেন √4। আমি সবগুলা পক্ষকে বর্গমূল করলাম। তো এখন 1 এর বর্গমূল হচ্ছে 1, আর √3 যা আছে তাই লিখলাম, আর 4 এর বর্গমূল হচ্ছে 2। এই অসমতাটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে √3 এর মানটা 1 অপেক্ষা বড় কিন্তু 2 অপেক্ষা ছোট। অর্থাৎ √3 এর মানটা পূর্ণ সংখ্যা নয়। যেহেতু পূর্ণ সংখ্যা নয়, সেহেতু হয় মূলদ সংখ্যা হবে অথবা অমূলদ সংখ্যা হবে। এখানে √3 এর মান 1, তাহলে এখানে √3 এর মান হচ্ছে 1 অপেক্ষা বড় কিন্তু 2 অপেক্ষা ছোট। তাহলে আমরা বুঝতে পারছি যে √3 আসলে পূর্ণ সংখ্যা নয়। যেহেতু √3 পূর্ণ সংখ্যা নয়, তাহলে √3 কি হবে? হয় মূলদ হবে অথবা অমূলদ হবে। আমরা এটাই প্রমাণ করবো যে √3 একটি অমূলদ সংখ্যা। এখন আসলে এই প্রমাণটা হচ্ছে প্রুফ অফ কন্ট্রাডিকশন সিস্টেমে করব। মানে √3টা দুইটা হওয়ার পসিবিলিটি আছে, একটা হচ্ছে মূলদ সংখ্যা হবে অথবা অমূলদ সংখ্যা হবে। তাহলে প্রুফ অফ কন্ট্রাডিকশন মানে হচ্ছে আমি একটা ধরে নেব, √3 কে আমরা মূলদ সংখ্যা ধরে নেব। তো মূলদ সংখ্যা ধরে নিয়ে যদি কোনো অসঙ্গতি দেখা দেয়, তাহলে আমরা বলবো যে আসলে √3 কে যে মূলদ সংখ্যা ধরেছিলাম সেটা ছিল ভুল, আসলে √3 মূলদ নয়, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তো এই সিস্টেমটাকে বলা হয় প্রুফ অফ কন্ট্রাডিকশন। তাহলে আমি এই প্রুফ অফ কন্ট্রাডিকশন সিস্টেমে এখন আমি ধরে নেব যে √3 কে মূলদ সংখ্যা ধরে নেব। কেন আমি ধরলাম হচ্ছে √3 মূলদ সংখ্যা, যদি মূলদ সংখ্যা হয়, তাহলে মূলদ সংখ্যা থেকে আমরা জানি কোনো সংখ্যাকে যদি আমরা p/q আকারে প্রকাশ করতে পারি তাহলে এটা মূলদ সংখ্যা হয়, যেখানে p/q পরস্পর। এখন এই সমীকরণের উভয় পক্ষকে আমি যদি বর্গ করি, √3² উভয় পক্ষকে বর্গ করলাম, p²/q² হলো, উভয় পক্ষকে আমি বর্গ করে দিলাম। বর্গ করলে এখানে হবে বর্গ এবং বর্গমূলে কাটা যাবে, এখানে থাকবে 3 ইকুয়াল, এখানে থাকবে হচ্ছে p²/q²। এখন যদি আমি আবার উভয় পক্ষকে q দ্বারা গুণ করি, এখানে হবে 3q আর এখানে হবে p²/q। এখানে একটা সমীকরণ পেলাম যে 3q আর একটা হচ্ছে p²/q। তো এখানে একটা বিষয় স্পষ্ট যে আমি ধরেছিলাম হচ্ছে p ও q স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক এবং q > 1, কিউর মান 1 থেকে বড় হবে। তাহলে এখন p/q যদি স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে 3 এর সাথে যে কোনো স্বাভাবিক সংখ্যা যদি আমি গুণ করি তাহলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। অর্থাৎ 3q হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। আর এখানে আমি যেহেতু বলছি হচ্ছে p এবং q পরস্পর সহমৌলিক, পরস্পর সহমৌলিক কথার অর্থ হচ্ছে দুটি সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক হয়। তাহলে p এবং q পরস্পর সহমৌলিক এবং p² কে যদি আমি q দ্বারা ভাগ করি তাহলে আসলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না।
এটা একটা ভগ্নাংশ সংখ্যা হবে। তাহলে দেখা যাচ্ছে বাম পাশে পাচ্ছি হচ্ছে পূর্ণ সংখ্যা আর ডান পাশে পাচ্ছি হচ্ছে একটি ভগ্নাংশ সংখ্যা। এখানে সমীকরণে অসঙ্গতি দেখা দিচ্ছে। তাহলে আমি বলবো যে এই যে সমীকরণ √3 যে আমি মূলদ সংখ্যা ধরেছিলাম সেটা আসলে ঠিক না। √3 হচ্ছে অমূলদ সংখ্যা। তো আমি এখন এই কথাগুলো লিখে দিব, তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। তাহলে √3 আমি যে p/q ধরেছিলাম, আসলে √3 p/q আকারে কোনো সংখ্যা হতে পারে না। অর্থাৎ √3 মূলদ সংখ্যা নয়, √3 একটি অমূলদ সংখ্যা। এবার আমরা গ নাম্বারটা দেখব। গ নাম্বারে বলছে যে প্রমাণ করো যে g(a²) এর মানটা হবে g(a⁻²) এর সমান। তাহলে দেওয়া আছে, এখন আমাদের দেখাইতে হবে হচ্ছে যে g(a²) এর মানটা যত হবে g(a⁻²) এর মানটা তত হবে। তাহলে আমি প্রথমে g(a²) এর মানটা বের করব। এই ফাংশনে যেই জায়গায় a আছে ঠিক ওই জায়গায় আমি a² বসাই দিব। তাহলে 1 + a², এইটার উপরে আবার কিউব আছে, তাহলে আমি কিউব দিলাম, প্লাস a², এটার উপরে পাওয়ার 6 আছে, 6 দিলাম, ডিভাইডেড বাই a², এর উপরে পাওয়ার হচ্ছে কিউব, তাহলে আমি কিউব দিলাম। তাহলে কি দাঁড়ালো? 1 + 3 × 6 e⁻6 প্লাস 6 × 12 e⁻12 ডিভাইডেড বাই 3 × 6 e⁻6। তাহলে আমি g(a²) এর মানটা পেলাম 6 × 12। এখন ডান পাশের মানটা বের করব। ডান পাশে হচ্ছে g(a⁻²). এখন এই ফাংশনে যে জায়গায় a আছে সেই জায়গায় a⁻² বসাই দিব। তাহলে দেখি কি হয়। 1 প্লাস এর জায়গায় বসাইলাম হচ্ছে -2, এর উপরে পাওয়ার হচ্ছে 3 অর্থাৎ কিউব, প্লাস এর জায়গায় বসাবো হচ্ছে a⁻², পাওয়ার হচ্ছে 6, ডিভাইডেড বাই এর জায়গায় বসাবো হচ্ছে -2, পাওয়ার হচ্ছে 3। এখন কি দাঁড়ালো? 1 প্লাস 3 × 6 অর্থাৎ e⁻6 প্লাস e⁻6 × 12 ডিভাইডেড বাই 3 × 6 e⁻6। এখন আমরা জানি কোন একটি সংখ্যার পাওয়ার যদি -6 হয় তাহলে ওই পাওয়ারটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 1 প্লাস 1/e⁻6, তারপরে এটাকে লিখতে পারি 1/e⁻12, আর এটাকে লিখতে পারি 1/e⁻6। তাহলে আমি দেখাতে পারলাম হচ্ছে g(a²) এর মান যত g(-a⁻² এর মানটা তত। অর্থাৎ আমি বলতে পারি g(a²) = g(a⁻²) হচ্ছে প্রমাণিত। এখন আমরা সৃজনশীল 2 এটা নিয়ে একটু আলোচনা করব। সৃজনশীল 2 এ একটি অনিয়মিত আকৃতির চিত্র দেওয়া আছে। এখানে আমরা একটু চিত্রটা একটু লক্ষ্য করি যে এখানে a থেকে b এর মান হচ্ছে 15 সেন্টিমিটার, আবার b থেকে c এর মান হচ্ছে 7 সেন্টিমিটার, d থেকে e হচ্ছে 5 সেন্টিমিটার এবং a থেকে g হচ্ছে 12। তো এই হচ্ছে চিত্রটা, এটা একটা বহুভুজ আকৃতির চিত্র। তো এখন
এখন ক নম্বরে আমার বের করতে হবে বিসি এর দৈর্ঘ্য। এখানে আমি বিসি এর দৈর্ঘ্য বের করব। আর এখানে আরেকটা শর্ত আছে ডিই এর মানটা ডি এর মান যত জিই এর মান তত জিই, অর্থাৎ এই বৃত্তের ব্যাস যত ডিই তত। যেহেতু ডি 5 সেন্টিমিটার সেহেতু এর ব্যাস হবে 5 সেন্টিমিটার। এখন এক এর মান যদি 7 হয় তাহলে সিএল এর মান হবে 7। আর হচ্ছে এখানে কে সি এর মান হবে হচ্ছে 12, আর তাহলে এ এল এর মান হবে 12। যেহেতু এখানে সমকোণ আছে তাহলে এটা একটা আয়তাকার ক্ষেত্র হবে। যদি কে এল এর মান 12 হয় তাহলে এল বি এর মান হবে 15 - 12 অর্থাৎ 3। এখন আমরা সহজেই ত্রিভুজ সি এল বি এর জন্য সমগ্র বিসি এর মান বের করতে পারব। আমরা এখন চিত্রের একটু বর্ণনা দিব। লক্ষ্য করি তাহলে এ এল সি কি একটি আয়তাকার ক্ষেত্র হবে। এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 7, তাহলে 7 5 12 সেন্টিমিটার এবং প্রস্থ। এখন সমকোণী ত্রিভুজ এল বি সি হতে পাই অর্থাৎ বিসি স্কয়ার সমান সিএল স্কয়ার প্লাস বিএল স্কয়ার। তাহলে মান যদি বসিয়ে দেই সিএল হবে 7 স্কয়ার প্লাস 3 স্কয়ার 49 প্লাস 9 বা বিসি স্কয়ার সমান 49 এবং 9 যোগ করলে 58। সুতরাং বিসি √58। ক নম্বরে আমরা শুধু ইএফজি অর্ধবৃত্তের পরিধি বের করব। ইএফজি অর্ধবৃত্তের পরিধি বের করব। আমরা চিত্র হতে কি পাই, ইএফজি অর্ধবৃত্তের ব্যাস ইএফজি অর্ধবৃত্তের ব্যাস জিই ইকুয়াল 5 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ হবে ব্যাসার্ধ যদি r ধরি তাহলে 5/2 সেন্টিমিটার অর্থাৎ 2.5 সেন্টিমিটার। সুতরাং ইএফজি অর্ধবৃত্তের পরিধি হবে, আমরা জানি কোন বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই। এখন যেহেতু এটা হচ্ছে অর্ধবৃত্ত তাহলে আমরা এটাকে 2 দিয়ে ভাগ করব, ভাগ 2। তাহলে অর্ধবৃত্তের পরিধি হয়ে গেল 2 কাটা। এখন পাই এর মান হচ্ছে 3.1416 ইনটু আর এর মান হচ্ছে 2.5 সেন্টিমিটার। তারপর গুণ করলে হবে 7.854 সেন্টিমিটার। তাহলে ইএফজি অর্ধবৃত্তের পরিধি হবে 7.854 সেন্টিমিটার প্রায়। দেখছো?
নম্বর বলা হচ্ছে এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা এবং ক্ষেত্রফল বের করতে হবে। অর্থাৎ এই অনিয়মিত যে চিত্রটা আছে এর পুরো পরিধিটা বের করব, পুরো পরিধি বের করব এবং পাশাপাশি এর ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে পরিধি বলতে বোঝাচ্ছে এ থেকে এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ জি থেকে এ পর্যন্ত এই সবটা পরিধি আমরা বের করব। তাহলে খ হতে আমরা পেলাম, এখন আমরা পরিধিটা যোগ করে ফেলব। সুতরাং এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা পরিসীমাটা হবে সবগুলো বাহুর যোগফল, অর্থাৎ এবি বাহুর দৈর্ঘ্য প্লাস বিসি বাহুর দৈর্ঘ্য প্লাস সিডি বাহুর দৈর্ঘ্য প্লাস ডিই বাহুর দৈর্ঘ্য প্লাস ইজিএফ ইএফজি অর্ধবৃত্তের পরিসীমা প্লাস জিএএফ। তাহলে আমরা এবি এর দৈর্ঘ্য হচ্ছে এখানে 15 সেন্টিমিটার প্লাস বিসি এর দৈর্ঘ্য হচ্ছে √58 প্লাস সিডি এর দৈর্ঘ্য হচ্ছে 7 প্লাস ডি এর দৈর্ঘ্য হচ্ছে 5 প্লাস ইএফজি এর পরিসীমা হচ্ছে 7 পয়েন্ট প্লাস 7.854 প্লাস জি এর মান হচ্ছে 12। এখন আমরা সবগুলো যদি যোগ করি তাহলে সবগুলো যোগ করলে আমাদের হচ্ছে 54.47 সেন্টিমিটার একটা অংশ করলাম। এখন পুরো ক্ষেত্রফল বের করব। এই পুরো অনিয়মিত চিত্রটা অনেকগুলো ক্ষেত্রে বিভক্ত হলো। এ এল সি কে আয়তাকার ক্ষেত্র, তারপরে হচ্ছে এল বি সি সমকোণী ত্রিভুজ, আর কে ডি ই জি বর্গক্ষেত্র এবং ই এফ জি অর্ধবৃত্ত। এই 1 2 3 4 এই চারটা ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে চারটা ক্ষেত্রে যোগ করে ফেললে আমাদের পুরো চিত্রটার ক্ষেত্রফল বের হবে। তাহলে আমরা একে একে ক্ষেত্রফলগুলো বের করি। প্রথমে কে ডি ই জি এর ক্ষেত্রফল বের করি। কে ডি ই জি এটা হচ্ছে একটা বর্গাকার ক্ষেত্র, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 5 স্কয়ার বর্গ সেন্টিমিটার, অর্থাৎ 25 সেন্টিমিটার স্কয়ার। এবং এ এল সি কে আয়তাকার ক্ষেত্র, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এটা হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, অর্থাৎ 12 ইনটু 7 12 ইনটু 7 বর্গ সেন্টিমিটার, তারপর 84 বর্গ সেন্টিমিটার। এখন সমকোণী ত্রিভুজ বিএলসি এর ক্ষেত্রফলটা বের করলাম, বের হচ্ছে 10.5 সেন্টিমিটার স্কয়ার। ইএফজি অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা বের করলাম, কারণ বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের হয়ে গেল। এখন পুরো ক্ষেত্রটার অর্থাৎ এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল বের করলাম। তাহলে এ এল সি কে এর বর্গাকার ক্ষেত্রফল হচ্ছে 84। সমকোণী ত্রিভুজ এল বি
এবং কে ডি ই জি এই বর্গাকার ক্ষেত্রফল হচ্ছে 25 এবং ই এফ জি এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 9.818 সবগুলা যোগ করলাম, যোগ করে পেলাম হচ্ছে 1 2 3 অর্থাৎ 129.3 একর। তাহলে এই সবটার ক্ষেত্রফল হচ্ছে 129.3 একর। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 3 নং সৃজনশীলটার সমাধান করব। তো 3 নং সৃজনশীলে ক নাম্বারে আছে হচ্ছে যে ত্রিভুজ ওপি কিউ এর ক্ষেত্রফল বের করতে হবে। তো এখানে চিত্রটা এখানে দেওয়া আছে যে ত্রিভুজ ও পি কিউ এই অংশটার ক্ষেত্রফল বের করতে হবে এবং এই চিত্রটা হচ্ছে একটি সুষম অষ্টভুজের চিত্র। তো সুষম অষ্টভুজ সেহেতু এই সম্পূর্ণ চিত্রটা 8টি সমান সমদ্বিবাহু ত্রিভুজে বিভক্ত হলো। তো এখন আমরা এই পি ও কিউ ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তো এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গিয়ে আমাদের এই কোণের মানটা বের করতে হবে। তাহলে সুষম ক্ষেত্র পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এর কেন্দ্র হচ্ছে ও। কেন্দ্র ও এবং সম্পূর্ণ ক্ষেত্রটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট বিশিষ্ট 8টি সমদ্বিবাহু ত্রিভুজে বিভক্ত হলো। সমদ্বিবাহু ত্রিভুজে বিভক্ত হলো। কিন্তু আমরা জানি এই বহুভুজটির কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি এবং সম্পূর্ণ ক্ষেত্রটি 8টি সমদ্বিবাহু ত্রিভুজে বিভক্ত হয়েছে। সেজন্য অ্যাঙ্গেল পি ও কিউ এর মানটা হবে থিটা ইকুয়াল টু অ্যাঙ্গেল পি ও কিউ এর মান হবে 360 ডিগ্রি ভাগ হচ্ছে 8। তাহলে 360 ডিগ্রিকে 8 দিয়ে ভাগ করলে 45 হয়। তাহলে আমরা কোণের মানটা পেয়ে গেলাম এবং এটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এই বাহুর মান যত হবে এবং এই বাহুর মান ঠিক তত হবে। সুতরাং ত্রিভুজ পি ও কিউ এর সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য এ ইকুয়াল টু বি ইকুয়াল টু 4 সেন্টিমিটার। এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। সুতরাং ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল হাফ এ বি সাইন থিটা সমান হাফ ইন্টু এর মান হচ্ছে 4 এবং বির মান হচ্ছে 4 ইন্টু 4 ইন্টু সাইন 45 ডিগ্রি। 2 দিয়ে যদি 4কে ভাগ করি 2, তাহলে 4 দুগুণে 8 আর হচ্ছে সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তো এখন আমি এটাকে এভাবে লিখতে পারি যে 4 ইন্টু 2 ডিভাইডেড বাই √2। 4 ইন্টু শুধু 2 মানে হচ্ছে √2 ইন্টু √2 আর নিচে হচ্ছে √2। তাহলে √2 কাটা গেলে এখানে থাকে হচ্ছে 4√2 বর্গ সেন্টিমিটার অথবা সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা এই ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল বের করলাম।
চলতেছে না ভিডিও, সমস্যা নেই। এখন আমরা খ নাম্বারটা সমাধান করব। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে সুষম বহুভুজ পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এই সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করার জন্য বলা হয়েছে। তো এখন এই সম্পূর্ণ ক্ষেত্রফলটা বের করা খুবই সহজ, কারণ আমরা পি ও কিউ এর ক্ষেত্রফল বের করেছি, এবং যেহেতু এই সম্পূর্ণ ক্ষেত্রটি 4টি সমদ্বিবাহু 8টি সমান সমদ্বিবাহু ত্রিভুজে বিভক্ত হয়েছে, সুতরাং আমরা কয়ে প্রাপ্ত ক্ষেত্রফলকে 8 দিয়ে গুণ করলে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে আমরা ক হতে প্রাপ্ত ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল পেয়েছিলাম। ও পি কিউ এর ক্ষেত্রফল পেয়েছিলাম হচ্ছে 4√2 সেন্টিমিটার স্কোয়ার। এখন সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফলটি হবে এই 4√2 কে 8 দ্বারা গুণ করলে আমাদের হয়ে যাবে। সুতরাং পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে 8 × 4√2 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 4টা 32√2 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমাদের খ নাম্বারটা হয়ে গেল। একটু পজ করে দেন তো এটা। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সৃজনশীলের গ নাম্বারের উত্তরটা দেখব। গ নাম্বার উত্তরটা এখানে লিখে দিয়েছি। সেখানে বলা হচ্ছে যে অনিয়মিত আকৃতির এবং সুষম বহুভুজের মধ্যে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় অধিক সহজতর বলে আমি মনে করি। সুষম বহুভুজের মাত্রাগুলো সমান হয়, কিন্তু অনিয়মিত আকৃতির ক্ষেত্রের বিভিন্ন অংশের মাত্রা সমান নয়। এর বিভিন্ন অংশ বিভিন্ন আকৃতির হয়, ফলে তাকে বিভিন্ন অংশে বিভক্ত করে প্রত্যেক অংশকে নিয়মিত আকৃতির জ্যামিতিক ক্ষেত্রে পরিণত করে প্রত্যেক অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। অতঃপর বিভিন্ন অংশের ক্ষেত্রফল একত্রে যোগ বা বিয়োগের মাধ্যমে প্রদত্ত অনিয়মিত ক্ষেত্রটির ক্ষেত্রফল পাওয়া যায়, যা তুলনামূলক কঠিন। উদ্দীপকের প্রথম চিত্রে অনিয়মিত আকৃতির ক্ষেত্রটি তার হচ্ছে উৎকৃষ্ট প্রমাণ। আসলে অনিয়মিত চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করা বেশ কষ্টসাধ্য। অপরদিকে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য নির্দিষ্ট জ্যামিতিক সূত্র রয়েছে, যা প্রয়োগ করে সহজে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। অনেক সময় সুষম বহুভুজকে বিভিন্ন অংশে বিভক্ত করলে ছোট ছোট সমান ক্ষেত্রফল বিশিষ্ট নিয়মিত আকৃতির জ্যামিতিক ক্ষেত্র উৎপন্ন হয়। সেক্ষেত্রে ছোট আকৃতির ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করে প্রাপ্ত ফলকে অংশের সংখ্যা দিয়ে গুণ করে সহজে সুষম বহুভুজটির ক্ষেত্রফল পাওয়া যায়। উদ্দীপকের দ্বিতীয় চিত্রে সুষম বহুভুজটি তার উৎকৃষ্ট প্রমাণ। আসলে আমরা দেখি যে অনিয়মিত আকৃতির চিত্রের ক্ষেত্রফল বের করার চেয়ে সুষম বহুভুজের ক্ষেত্রফল বের করা অনেক অধিক সহজতর হয়।